সানিয়ার দিদি করবা দিন, করবা মতো একটা ব্রতের দিনকে সানিয়ার দিদি চিকেন খাচ্ছে এবং চিকেন নর্মালি যে চিকেনটা কামড়ে খাচ্ছে সেই খাবার ধরনটাই একটা অন্যরকম। কোনো অশরীরী, কোনো প্রেতাত্মা তার মধ্যে ভর করলে সেই অশরীরী যদি যেভাবে খায় ঠিক সেই রকমভাবে। এবং সানিয়ার দিদিকে দেখার পর সানিয়ার দিদির শাশুড়ি মা একটা সেকেন্ড তার বুঝতে অসুবিধে হয়নি যে আমার বৌমার মধ্যে অলরেডি অশরীরী প্রেতাত্মা ভর করেছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে সানিয়া দিদির হাজব্যান্ডকে ডাকে, সানিয়া জিজুকে ডাকে। তিনি এসে ধরে রাখতে পারেননি সানিয়ার দিদিকে। সানিয়ার দিদির ভিতর থেকে কর্কশ সুরে অসম্ভব একটা মহিলার গর্জন, গুমড়ানো গর্জন এবং একটা হিংস্র ভাব বেরিয়ে আসছে। অনেক কষ্ট করে ধরে বেঁধে নিয়ে যাওয়ার মতো করে রুমে নিয়ে গিয়ে শান্ত করে শোয়াবার চেষ্টা করে। এইভাবে সারা রাতটা কাটতে থাকে। প্রচণ্ড অসহায় বোধ, মানে প্রচণ্ড অসহায়। বাড়িতে মাত্র দুটো মানুষ, সানিয়ার দিদিকে গার্ড দেওয়ার জন্য দুটো মানুষ, সানিয়ার শাশুড়, সানিয়ার দিদির শাশুড়ি আর সানিয়ার জিজু। হ্যাঁ বন্ধুরা, এরকমই একটা হাড় হিম করা ঘটনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আজকের ঘটনাটা শেয়ার করেছে সানিয়া একজন নন বেঙ্গলি বন্ধু। সানিয়ার দিদির সাথে ঘটনাটা ঘটেছে। সানিয়ার দিদি অ্যাকচুয়ালি এই অশরীরী, প্রেতাত্মা এই সমস্ত সম্পর্কে না ডকুমেন্টারি বেস করেন। ওনার কাজই এটা, এসবের উপর রিসার্চ করা। কিন্তু ভাগ্যের পরিহাস, ভাগ্যের ফের, তারা ডকুমেন্টারি করেন এই ব্যাপারের ওপর। তারা নিজেরাই রিসার্চ করেন যে আদেও অশরীরী আছে কিনা, প্রেতাত্মা আছে কিনা, কীভাবে তাদের সাথে কানেক্ট করা যায়। এগুলো কিন্তু একটা পড়াশোনার পারপাস, এগুলোও কিন্তু বিদ্যা শিক্ষার মধ্যে আছে। যেমন কালো জাদু, যেমন মানে কালো বিদ্যা, জাদুবিদ্যা, এই সব ব্যাপার মিক্সড করে সব কিছুই একটা মানে পড়াশোনার মধ্যেই পড়ে। তো ডকুমেন্টারি করার জন্যই সানিয়ার দিদি আর কি শ্বশুরবাড়িতে থেকে একটা কোর্স করে। কারণ সানিয়ার দিদির সেই বিয়ে হয়েছে মাত্র 3 মাস বিয়ের পরে, সেটা সানিয়ার দিদির কাছেও প্রথম করবা চৌথ। আমরা জানি যে নন বেঙ্গলি মা বোনেরা, মানে বিবাহিতা মায়েরা এবং বিবাহিতা বোনেরা, দিদিরা সবাই কিন্তু তাদের স্বামীর মঙ্গলের জন্য এই উপবাসটা করে থাকেন। সানিয়ার দিদিরও বিয়ের প্রথম বছর, সানিয়ার দিদিও করবে, কিন্তু তার সাথে তার একটা রিসার্চ, তার একটা পড়াশোনা চলছে। তাই এই পড়াশোনাটাকে কেন্দ্র করে একটা বিপদের সম্মুখীন হয়েছিল সানিয়ার দিদি। সানিয়ার দিদি ভীষণ সাহসী। সানিয়া বলছে ছোটোবেলা থেকে, আজ বলে নয় যে রিসার্চ করছে বলে না, খুব ছোটো বয়স থেকেই নাকি সানিয়া দিদির লাইফে অনেক ঘটনা আছে। একটা অল্প বয়সী মেয়ে হয়েও মানে ছোটো থেকে একটা সাহসী, মানে একদম সাহসিকতার পরিচয় দিয়ে আসে প্রত্যেকবার। সে ঘটনাগুলো পরে একদিন শেয়ার করব। মেন ঘটনা হচ্ছে সানিয়ার দিদি পড়াশোনার জন্য সানিয়ার দিদিকে কিছুদিন পর, এই করবা চৌথের পর ওদের একটা হানিমুনে যাওয়ার কথা ছিল সানিয়ার দিদি। তারপর হানিমুন থেকে ফিরে এসে তারপর পড়াশোনার জন্য সানিয়ার দিদি কয়েক মাসের জন্য বাইরে যাবে, এই সমস্ত ব্যাপারে ডকুমেন্টারির জন্য। এবার এই ডকুমেন্টারির জন্য সানিয়ার দিদির কাছে খোঁজ ছিল যে সানিয়ার দিদির শ্বশুরবাড়ির কাছাকাছি আধা ঘন্টার দূরত্বে এই করবা চৌথের দিন একটা ডকুমেন্টারি সে করতে পারে এবং তাকে নিজেকে যেতে হবে এবং সেটা নিজেকে জানতে হবে যে এই ঘটনাটা ঘটছে আদেও কি ঘটছে। সে নিজে এসে তবে থিসিস লিখবে, সে নিজে এই থিসিসটা লিখবে বা সে নিজে এই ব্যাপারটা নিয়ে পুরোপুরিভাবে লিখবে, গবেষণা করবে বা বইটা লিখবে, তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো সানিয়ার শাশুড়ি মা বারণ করেছিল যে বৌমা যেও না, কারণ এটা তোমার বিয়ের প্রথম বছরটা এইভাবে নষ্ট করো না, কারণ আমার ভয় লাগছে। তুমি বিয়ের আগে যা করেছো, কিন্তু এখন তোমার বিয়ে হয়েছে, এই যে নতুন বউ, শাঁখা সিঁদুর, এগুলো আমাদের নন বেঙ্গলিদের ক্ষেত্রেও, মানে প্রত্যেকটা দেখবে, বাঙালি, নন বেঙ্গলি, খ্রিস্টান, বৌদ্ধ, যে যাই বলো না কেন, যাই ধর্ম বর্ণ নির্বিশেষে, এগুলো একটা প্রত্যেকটা সামাজিক ব্যাপার একটা কাজ করে। আর বাড়ির গুরুজনরা বারণ করে, নিশ্চয়ই কোনো কারণ থাকে। সেরকম এই সানিয়া দিদির শাশুড়ি মাও কিন্তু বারণ করেছিল, বারবার বারণ করেছিল করবা চৌথের দিন যে তুমি যেও না বৌমা, আজকের দিনে যেও না, আজকের দিনটা ছেড়ে দাও, তুমি পরে গিয়ে তুমি আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে যাও। মানে সানিয়ার জামাইবাবুও কিন্তু যেতে চেয়েছিল, কিন্তু সানিয়ার দিদি বলেছিল না, এই ব্যাপারটাতে ডকুমেন্টারির সময় আমরা কাউকে অ্যালাউ করি না এবং আমি নিজে সেটা বুঝবো, সঙ্গে কেউ গেলে সেটা আমার পক্ষে হবে না এবং আমি যে জন্য যাচ্ছি, যেটা বুঝতে চাইছি, সেই ব্যাপারটা আমি বুঝতে পারবো না। আর দিদি তো বরাবরই সানিয়া বলছে সাহসী, অতএব কারোর কথা শোনার মেয়ে যেহেতু নয়, সেহেতু সানিয়ার দিদি বেরিয়ে যায়, একটু রাগারাগি করে বেরিয়ে যায়। যেমন নতুন বউ শাড়ি টাড়ি পরে সাজগোজ করে করবা চৌথের হাতে থালা টালা যা দরকার হয় আমরা সবাই দেখেছি, ছালনি, তারপর মানে যা লাগে জলের মধ্যে, মানে ঘটের মধ্যে জল, সব কিছু নিয়ে প্রদীপ জ্বালিয়ে থালি সাজিয়ে ওই জায়গায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, একটা পুরনো কথা আছে, ওই মানে একটা ছোট্ট, মানে ঠিক দিঘিও না অথচ তালাব টাইপের আছে ওই জায়গায়। মানে এই ঘটনাটা ঘটছে সানিয়ার দিদির শ্বশুরবাড়িতে, মানে যেটা গ্রামের শ্বশুরবাড়ি,
মানে বিয়ের সময় তারা ওইখানে গেছিল, কিন্তু কিছুদিন পর তারা আবার চলে যাবে তারা যেখানে থাকে, মানে কর্মসূত্রে যেখানে সানিয়ার দিদির বর মানে জামাইবাবু এবং দিদি থাকে সেখানে তারা আবার চলে যাবে, যেখান থেকে ওরা জব করে, চাকরি করে। তো সেই জায়গায় কিছুদিনের জন্য গেছে এবং সানিয়া দিদি সুযোগ পেয়েছে এখানেই সে ডকুমেন্টারি করবে। ভালো কথা, এখনকার মেয়ে, তারপর আবার সাহসী। গেছে, যাওয়ার পর হঠাৎ কিছুক্ষণ পর সে যখন যে জিনিসটা নোটিস করতে যায় যে পুরাণ কাহিনী অনুযায়ী এই জায়গায় নাকি ঘটনা, পুরাণ কাহিনী মানে ঠিক পুরাণ নয়, মানে এটা কথার কথা পুরাণ কাহিনী, কিন্তু ঘটনাটা নাকি ওই 18-20 বছরের মধ্যেই ঘটেছিল, কিন্তু বেশ পুরনো, গ্রামের মধ্যে। একটি মহিলাকে নাকি ওই নন বেঙ্গলি মহিলাকে তার স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করে তারা ওই পুকুরের মধ্যে ফেলে দিয়ে যায়। বহুত দিন পর একটা মানে ওই তালাবের এক সাইডে কোনো একটা দঙ্গলের মধ্যে, মানে ওই কিছু নোংরা এইসবের মধ্যে, মানে অনেকদিন পরিষ্কার না হওয়া তালাবের যেরকম হয়, কেউ ইউজ করে না, যায় না, একদিকে গ্রামের এক প্রান্তে সেই জায়গায় দেখতে পাওয়া যায় পচা গন্ধ উঠে যায়। এবং সেই শাড়ি পরা ওই কারবা চৌথের দিনই নাকি ঘটনাটা ঘটেছিল। এবং গ্রামের লোকজন বলে নাকি যে এই কারবা চৌথের দিনই যদি ওই সাইড দিয়ে কোনো মহিলা যায় এবং নতুন বিয়ে হওয়া মহিলারা যায়, তাহলে তাদেরকে ওই মহিলা নাকি টেনে নেয় জলের মধ্যে এবং তাদেরকে মানে একদম চিরজীবনের মতো শেষ করে দেয়। মানে এটা তার রাগ যে সে বাঁচতে পারেনি, সেও কারবা চৌথ করতে পারেনি, অন্য কোনো মহিলাও করতে পারবে না, এরকম একটা অভিশাপ টাইপের এই তালাওটা। অতএব চট করে কেউ আর প্রাণের দায়ে যায় না। কিন্তু এই সানিয়ার দিদি মানে এতটাই জেদি এবং এতটাই সাহসিক মানে নিজে মেয়ে যে এই ঘটনাটা তার সাথে ঘটে কি না দেখার জন্য গেছিল যে সে বই লিখবে। ঠিক আছে, গেছে, যাবার পর এই ঘটনা তার সাথে ঘটে যায় এই ঘটনা তার সাথে। মানে ওই তালাওয়ের সামনে থাকাকালীন মধ্যরাত্রে কোনো একটা সময় জলে সেই মহিলা, যেটা সত্যি কথা, সেই মহিলা তাকে টেনে নিয়েছিল। এটা জানা যায় অনেকটা পরে যখন ও দিদি কিছুটা ঠিক হয় তখন জানা গেছিল। কিন্তু এতটাই মানে ভগবানের কৃপা বা লীলা বা হয়তো একটা মিডিয়া, একটা যে বলে না কড অফ কমিউনিকেশন, এই দিদিকে বোধহয় কড অফ কমিউনিকেশন বানাতে চেয়েছিল। যে মহিলার মানে মৃত্যু হয়েছিল, যে মহিলা ওইভাবে মানে শেষ হয়ে গেছিল চিরতরে, সেই মহিলা ওর দিদিকে জলের মধ্যে টেনে তো নিয়েছিল, কিন্তু টানার পরে ওর দিদিকে ছেড়ে দেবার পর ওর দিদি দৌড়াতে মাঝ রাতে ছুটে আসে নিজের ঘরে, এবং ঘরে আসার পর থেকে ওর দিদির ধুম জ্বর আরম্ভ হয়। ডাক্তার দেখায়, জ্বর সারে না, এবং একটা ভুলভাল আচরণ করতে শুরু করে, গো করে সাউন্ড করতে থাকে, ঠিক যেন কোনো অশরীরী প্রেতাত্মা ভর করলে যেরকম হয়। যেহেতু পরিবারের সবাই জানে, পরিবারের সবাই বলতে কে আর আছে, অলরেডি সানিয়ার জামাইবাবু আর সানিয়ার দিদির শাশুড়ি মন বুঝে গেছে যে কিছু তো একটা হয়েছে বটে। ডাক্তার যতই বলুক যে এটা একটা জ্বর, আস্তে আস্তে কমে যাবে, কিন্তু এই জ্বর কোনো মতে সারতে চায় না। অথচ এই মেয়ের মধ্যে থেকে একটা গোমড়ানো আওয়াজ শুনতে পাওয়া যায়, চিৎকার। ঠিক একটা মানে নন বেঙ্গলি মানুষ যদি হিন্দিতে কথোপকথন করে এবং সেটা যদি বোঝাতে চায় যে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না, আমি তোদের ছাড়বো না, আমি কাউকে বাঁচতে দেবো না, মানে এই কথাগুলো বারবার বোঝাতে থাকে, তখন আর বুঝতে কোনো অসুবিধা হয় না যে অবশ্যই কিছু আছে। সঙ্গে সঙ্গে সানিয়ার দিদির বাপের বাড়িতে মানে সানিয়াদের বাড়িতে ফোন যায়, ফোন করে সব কিছু বলে সানিয়ার দিদির শাশুড়ি মা, এবং সানিয়ার মা বাবা পরের দিনই সেখানে চলে আসে। আসার পর সানিয়াও সাথে আসে। আসার পর সমস্ত কিছু কথা, তখন সানিয়ার বয়স বেশ অল্প, সানিয়াকে কার কাছে রেখে আসবে, সানিয়ার মা বাবা অগত্যা সানিয়াকে নিয়ে আসতে বাধ্য হয়। এবং সানিয়ার যতটুকু হালকা হালকা মনে আছে, সানিয়ার নিজের কথাটাও বলছে এবং পরে বড় হয়ে সবটা শুনেছে যে মানে সানিয়ার দিদি সানিয়াকে দেখার পর কেঁদে ফেলেছিল। মানে তার ভিতরে একজন আছে, সে বোঝাতে চাইছে যে আমার ভিতরে একজন আছে, কিন্তু কোনোভাবে সেই যে ভিতরে আছে সে কোনোভাবে বলতে দিতে চাইছে না যে সে কে আছে। শুধু একটাই কথা, কাউকে বাঁচতে দেবো না, সবাইকে আমি শেষ করে ফেলবো, এরকম একটা কথা। সানিয়া হঠাৎ দিয়ে অনেক সারা রাত ওরকম যুদ্ধ করার পর পরের দিন যেহেতু মা বাবা সব এসে গেছে, অত যুদ্ধ করে সেই টিপে টাপে মানে কোনো রকমে ধরে বেঁধে কোনো রকমে রাখছে, মানে ওরকম চিৎকার করতে থাকে, মানে এরকম বাজে আচরণ করতে থাকে, প্রত্যেকটা মানুষকে মানে অতিষ্ঠ করে তোলে, মানে এরকম একটা ব্যাপার।
কিন্তু কি করবে ওরা, কার কাছে যাবে? বাড়ির ওনাদের একটা গুরুজি ছিলেন, কিন্তু সেই গুরুজি সেই মুহূর্তে সেই এরিয়ায় ছিলেন না, তার সাথে কোনোভাবে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। তাহলে তারা করবেটা কি? তারা আছে গ্রামের মধ্যে। এবার গ্রামের মধ্যে এমনই একটা জায়গায় আছে যে তারা হেল্পলেস। তারা সেরকম শহরে থাকলে একটা বড় এরকম ধরনের এক্সপার্ট কোনো মানুষের সাথে আলাপ করতে পারে বা তারা চট করে তাদের পেতে পারে, কিন্তু একটা গ্রামের মধ্যে আসতেও টাইম লাগবে, একটা দিন টাইম লেগে যাবে। সেই রকমই একজনের সাথে আলোচনা করেন, কিন্তু তিনি বলেন যে তার যেতে যেতে একটা দিন পুরো লেগে যাবে, মানে আবার নেক্সট ডে তার আসতে নেক্সট ডে বিকেল অথবা সন্ধে, এতটা টাইম করবেটা কি? রাত কোনো রকমে কাটে। তারপর সকালবেলা মানে ভাঙচুর করতে থাকে, মানুষকে ক্ষতি করতে যায়, কিন্তু অনেক কষ্ট করে তাকে বেঁধে রাখা হয়। তারপর সকালবেলা হতে না হতেই রান্নাঘরে গিয়ে হঠাৎ লক্ষ্য করে যে রান্নাঘরে গিয়ে যে মেয়ে মানে একটা মহিলা এমনিতেই একটা পুরুষ মানুষও পারে না ওরকম গরম জিনিসকে, রান্নাঘরে গরম দুধ ফুটছে, সেই গরম দুধটাকে এভাবে তুলে খেতে একটা পুরুষ মানুষ পারবে? তারপর তো মহিলা, একটা নর্মাল মানুষই পারবে না। একটা গরম দুধকে এরকমভাবে সেই হাতে করে ধরে তুলে খাচ্ছে, মানে ওটা দেখার পর নাকি মানে সানিয়ার দিদির শাশুড়ি মা অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন সামনে দেখার পর। যেটা কি করে হতে পারে, এটা কি করে হতে পারে? মানে এই রকম ঘটনা চট করে আমাদের চোখের সামনে দেখা না, কারণ আমরা অশরীরী প্রেতাত্মা এগুলো শুনি বটে, কিন্তু তাদের যে আচরণ একটা এরকম হতে পারে, জাস্ট কোনো মানে খুব দুর্বল মানে মনোভাবের মানুষ এগুলো দেখলে চট করে নিতে পারবেন না, তাদের অ্যাটাক পর্যন্ত আসতে পারে। তো সেই ক্ষেত্রে উনিও অসুস্থ হয়ে যান। সানিয়ার মা, সানিয়ার বাবা, সানিয়ার জামাইবাবু অনেক কষ্ট করে তাকে ধরে নিয়ে যায়, তাকে অনেক কষ্ট করে ধরে নিয়ে যাবার পর তাকে ঘরের মধ্যে বেঁধে রাখে। কিন্তু যেই মানে রাত্রির হচ্ছে, যেই রাত পোহাচ্ছে, যেই রাত্রির হচ্ছে, মধ্যরাত্রির হচ্ছে, তার তাণ্ডব আবার শুরু হচ্ছে। চারিদিকে ফেলা ছড়ানো, বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। একবার যদি বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তাহলে কিন্তু আর একে ধরতে পারা যাবে না। বারবার বলে দিয়েছিলেন যে বাড়ি থেকে যেন বেরিয়ে না যায়। যিনি এক্সপার্টি আসছিলেন তিনি বলে দিয়েছিলেন বাড়ি থেকে যেন বেরিয়ে না যায়, যত কষ্টই হোক আপনাদেরকে ধরে রাখতেই হবে, এরকম ব্যাপার। মানে এতটা চিৎকার, এতটা গর্জন, মানে যেগুলো আমরা মুভিতে দেখি। সানিয়া বলছে আমি খুব ছোট, আমি চোখের সামনে একটা আয়নাকে ভেঙে যেতে দেখেছি। ছোট একটা আয়না, দিদির ড্রেসিং টেবিলের সামনে একটা ছোট আয়না বসানো ছিল, বড় বিরাটটা ঠিক আছে, বাট ছোট যে আয়নাটা খুবই সূক্ষ্ম, সেই কাঁচটাকে আমি ভেঙে যেতে দেখেছি দিদির চিৎকারে। মানে এতটা ভয়ানক হতে পারে আত্মা, এতটা অতৃপ্তি হলে মানুষের মধ্যে এতটা মানে ক্ষমতা চলে আসে, মানে একটা ঐশ্বরিক ক্ষমতা। এটাও কিন্তু তাদের মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা, যে ক্ষমতা কেবলমাত্র একটা আত্মার থাকতে পারে। তো অশরীরী যে ক্ষমতা এরকম হতে পারে মানে জাস্ট ভাবা যায় না। তারপর সেই রাতেই তারপর হ্যাঁ, আসল কথাটা যেটা আগে আমি বলতে একটা জায়গায় ভুল করেছি, সেটা হচ্ছে যেদিন করবাচতের রাতে যেদিন ফিরে আসে, যেদিনকে ওই জল থেকে উঠে এসে যেদিনকে ফিরে আসে, সেই দিন রাতে রান্নাঘর থেকে মাঝরাতে উঠে চিকেন নিয়ে সে কাঁচা চিকেন চিবিয়েছে। মানে কাঁচা চিকেন, মানে ভাবতে পারা যায় একটা করবাচত করেছে মহিলারা যারা উপবাস রাখে সারাদিন, মানে ওরকমভাবে নিঝাল থেকে জল না খেয়ে, তারপর তারা ফলাহার করেন, হালকা নিরামিষ খাবার খান, সেই জায়গায় সেখানে সে চিকেন চেবাচ্ছে। মানে ভাবতে পারছো মানে কতটা ভয়ানক হতে পারে এই আত্মা, কতটা ভয়ানক হতে পারে যে এতটা পর্যন্ত মানে এই রকম লেভেলে যেতে পারে। ঠিক সেই রকম ধরনেরই ঘটনা ওই যেদিনকে এক্সপার্টি আসার আগের দিন রাতে একইভাবে কাঁচা চিকেনকে চিবিয়েছে। কাঁচা চিকেন যেন মনে হবে তার কাছে মাংস খাওয়াটা কোনো ব্যাপারই নয়, যেন কোনো জ্যান্ত মানুষকেও চিড়ে খেয়ে নেবে এইরকমভাবে, এতটা হিংস্র। মানে অনেক রকমভাবে অনেক কষ্ট করে সারাটা রাত ঢেকে রাখে, সারাটা রাত মানে বেঁধে মুখের মধ্যে কিছু আটকে, মানে যাতে চিৎকার করতে না পারে, জাস্ট মানে মুখের কাছে কিছু একটা ঢাকা দিয়ে ঠাকুরের কোনো নামাবলি অথবা ওই চুনরি টাইপের মায়ের চুনরি এরকম, তখন চিৎকার কমছে, আবার যেই কিছুক্ষণ পর আবার জেগে সেই, মানে কোনো কিছুতেই কিছু হচ্ছে না। পরের দিন যায়, পরের দিন সূর্যাস্তের মানে সূর্যাস্ত না, মানে যখন সূর্য ওঠে, সূর্যের আলো পেলে নাকি আত্মা কিছুটা হলেও ঠান্ডা হয়ে যায়। মানে সূর্যের আলো চারিদিক চাপা দিয়ে অন্ধকারের মধ্যে, এটা আমি অনেকজনের কাছ থেকে শুনেছি এবং এটা যে সত্যি সেটা অনেকের কথার সাথে আমি মিলিয়েছি। যারা এখনও পর্যন্ত আমাকে ঘটনা বলেছেন অনেকের কথার সঙ্গে মিল আছে যে সূর্যের কিরণ নাকি আত্মারা নিতে পারে না, সকালের দিকে সূর্যের কিরণ। তো সেই ক্ষেত্রে সূর্যের কিরণ লাগলে নাকি তারা চিরবির করতে থাকেন এবং তারা ছোটা দৌড়া করতে থাকেন। আর এইরকম ঘটনা সানিয়াও আমাকে বলেছে যে সূর্যের রশ্মি নাকি মুখে লাগলে নাকি মানে ওর দিদি মানে সহ্য করতে পারতো না, জাস্ট পাগলের মতো গোটা বাড়ি ছুটে বেড়াতো কোন জায়গা অন্ধকার আছে এরকম ঢোকার জন্য। অনেক কষ্ট করে বিকেল হওয়ার আগে পর্যন্ত রাখে,
ঠিক দুপুর থেকে বিকেলের মাঝখানে সেই মানে গুরুজি আর কি মানে বড় একজন এক্সপার্ট গুরুজি আসেন, তার দল বল মানে অনেক অ্যাসিস্ট্যান্ট সকলকে নিয়ে। তারপর ঘরের মধ্যে যজ্ঞ করার জন্য যা যা আনার দরকার সব কিছু বলে দিয়েছিলেন। পরিবারের মানে এই মানে আমি সানিয়ার জামাইবাবু আর তার বাবার কথা বলছি, দুজনে মিলে অনেক ব্যবস্থা আগে থেকে করে রেখেছিলেন, একজনদের সাইডে একজনদের বাড়িতে। গ্রামের মানুষ কেউ ভয়ে এদের বাড়িতে আসেনি পর্যন্ত, কেউ আসেনি, কারণ এই যে আত্মাটা, এটাকে গ্রামের মানুষ সবাই ভয় পায়। এবং তার থেকেও বড় কথা, গ্রামের মানুষকে ওখানেই থাকতে হবে, কিন্তু এরা তো আর ওখানে থাকবে না, এরা তো অলরেডি চলে আসবে, এরা বিয়ের জন্য তাদের পুরনো গ্রামের বাড়িতে গেছে। এবার তারপর অনেক যজ্ঞ করে, সেখানে কথোপকথন করে, সব কিছু আত্মার সাথে মানে কন্ট্যাক্ট করে, আত্মার সাথে কানেকশন রেখে সব কিছু জানার পর আত্মাকে প্রতিজ্ঞাবদ্ধ করায় একইভাবে। আর আমি আগেও বলেছি, এই কথাটা আমি অনেকের ক্ষেত্রে বারবার শুনেছি যে আত্মাকে নাকি প্রমিস করানো হয়, যে আত্মা প্রতিজ্ঞাবদ্ধ করা হয় যে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার এইগুলো পূর্ণ করব, তুমি এই শরীর ছেড়ে দেবে। আত্মা নাকি খুব তাড়াতাড়ি প্রতিজ্ঞাবদ্ধ হয়, আর আত্মার প্রতিজ্ঞা নাকি মিথ্যে হয় না। এটা কিন্তু আমি তোমাদের বারবার বলেছি, কারণ এটা আমি প্রত্যেকের কথাতে শুনেছি। এখনও পর্যন্ত যারা বলেছেন অনেকগুলো পয়েন্ট মিলে যায়, তার মানে এই যে অশরীরী আত্মা নিয়ে মানুষ যে কথাগুলো বলে, এগুলো যে মিথ্যে নয়, সাজানো নয়, এই কয়েকটা পয়েন্ট আমি বুঝতে পারি। তো এই প্রতিজ্ঞাবদ্ধ করানো হয়, এবং প্রতিজ্ঞাবদ্ধ করানোর পরে বলা হয় যে এই মেয়েটিকে ছেড়ে দিতে, এই মেয়েটির ইন্টেনশন খারাপ ছিল না, এই করতে এসেছিল, এ তোমাকে কষ্ট দিতে আসেনি, তোমাকে দুঃখ দেওয়া বা তোমাকে হার্ট করতে আসেনি, কিন্তু তুমি কথা দাও তুমি আর কারোর সাথে কোনো ক্ষতি করবে না, কারণ তোমার পরিবার তোমার সাথে যা করেছে তার জন্য অবশ্যই সকলে আমরা ক্ষমা চাইছি। তোমার যদি মনে হয় যে তোমার পরিবারে তুমি শাস্তি চাইছো, অবশ্যই তুমি সেটা শাস্তি চাইতে পারো, কিন্তু সেই মানুষগুলোর ভগবান আছে, তুমি তাদেরকে আইনি হাতে তুলে দিতে বলতে পারো, আমরা সেটা নিয়েও তোমার জন্য পাশে থাকতে পারি। তো বলার পর অনেক কিছুর পর বাকিটা আর আমি এখানে বলছি না, কারণ এটা যেহেতু একটা অন্যরকম ব্যাপার, নাম পরিচিতি অনেক কিছু ব্যাপার থাকবে, তো সেজন্য সানি আমাকে বলতে বারণ করেছে, আমি এই ব্যাপারটা আর বলছি না। তো তারপর আইনের হাতে কিন্তু তাদেরকে তুলে দেওয়া হয়, এবং এই কেসটা নাকি ওপেন হয়েছিল, ওপেন হবার পর দোষী যারা তারা নাকি শাস্তিও পেয়েছে, এখন তারা জেলে আছে, মানে সেই পরিবার সেই মেয়ের। তারপর নাকি সেই তালাউটাতে মানে সানিয়া দিদি তো ছাড়া পেয়ে যায়, মানে একদম ঠিক হয়ে থাকে। হ্যাঁ, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, মানে ট্রমা থেকে কাটিয়ে আসতে অনেক দেরি হয়েছে, তার সুস্থ জীবনে ফিরতে অনেক দেরি হয়েছে, শরীর প্রচুর দুর্বল হয়ে গেছিলো, খেতে পারতো না, তারপর মন কেমন চুপচুপ হয়ে থাকতো, বাইরে নিয়ে যাওয়া, ঘোরা, আনন্দ খুশি, তারপর তারা হানিমুনে একটা প্ল্যান করে, স্বামী স্ত্রী চায়, সব কিছু ভালো হতে থাকে, সবই ঠিক হতে থাকে, কিন্তু অনেকটা টাইম লেগেছে নিজেকে ব্যাপারটা থেকে সার্ভাইভ করতে। তারপর যখন সানিয়া দিদি সব কিছু জানতে পারে, এবং সব কিছু তখন খুব মানে ডকুমেন্টারি তো অবশ্যই মেয়েটাকে নিয়ে করেই সানিয়া দিদি, কিন্তু তারপর ওই আত্মাও কিন্তু ওই তালাবে নাকি আর কোনো নেক্সট কোনো ক্ষতি হয়নি, এবং মানুষজন তাকে দেখতে পায়নি। তারপর যে গা ছমছম ভাব হতো ওই তালাবের মধ্যে আশেপাশে, তারপর একটা কীরকম সেই তালাবের মধ্যে হঠাৎ সেই কেউ যদি কিছু ফেলে দেয়, কিছু মানে ছুঁড়ে দেয় কিছু, সে গোল 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 হয়ে যেরকম একটা হয় না, একটা রিফ্লেক্ট টাইপের এরকম হয়, সেই ব্যাপারগুলো আর হয় না, মানে যেগুলো লক্ষ্য করতো গ্রামবাসীরা, মানে অনেকে লক্ষ্য করতো গা ছমছম পরিবেশ, মানে সেসব কিচ্ছু হয় না, মানে একটা আশেপাশে একটা গুড ভাইবস লক্ষ্য করতে থাকে, অতএব সেই গ্রাম থেকে সেই ভয়টা কেটে যায়। তো এই ঘটনাটা সানিয়া আমাকে মেল করে জানিয়েছে, এবং আমি এর সাথে ফোনে কথা বলেছি। ভীষণ মানে মানে ভীষণভাবে এই ঘটনাটা প্রচণ্ডভাবে নাড়া দেয় যে মানুষকে, এবং আমি তো শোনার পর এটাই বলবো যে মানে এই যে যারা ডকুমেন্টারি করে, তারাও কিন্তু নিজেদের লাইফ রিস্ক নিয়ে, তারাও কিন্তু জানে যে ঘটনাটা আছে, কিছু তো বটে, নাহলে তারা পড়াশোনা করছে কেন এই বিষয়ের উপরে, তাদের জানার ইচ্ছা কেন। এই যে সানিয়া দিদি যেমন নিজেকে দিয়ে বুঝলো, এরকম যারা পড়াশোনা করে না, তারা অনেকেই কিন্তু নিজেকে দিয়ে বোঝে। আজকে এই যে কত তন্ত্র মন্ত্র বিদ্যা, কত মানুষজন এই বড় বড় হাইফাই লেভেলে বড় বড় যারা কালা জাদু করে, তারাও কিন্তু অনেকে বিভিন্ন ইয়েতে আসেন, তারা নিজেদের বক্তব্য রাখেন, এবং তারা বিভিন্ন জায়গায়, হ্যাঁ আজকাল খারাপ মানুষে ভরে গেছে যারা খারাপ কাজ করে, কিন্তু ভালো কাজ করার মতো মানুষ অবশ্যই আছেন, কিন্তু কম আছেন। কিন্তু এই তন্ত্র মন্ত্র অশরীরী বিদ্যা, তারপর ভূত প্রেতাত্মা, এসব কিন্তু সত্যিই আছে, সত্যিই আছে, বিভিন্ন জায়গায় আছে, সব প্রত্যেকটা মুহূর্তে আছে। এরকমই আরেকটা ঘটনা আজকেই আমার কাছে একটা মেল এসেছে, আমি তোমাদের সাথে কালকে অবশ্যই শেয়ার করব। এই রকমই একটা ঘটনা। তো যারা ভাবো, বারবার আমি একটা কথা বলি যে অশরীরী নেই, আত্মা নেই, আত্মা আছে, আত্মা আছে, প্রত্যেকটা মুহূর্তে আত্মা আশেপাশে ঘুরে বেড়ায়, তুমি ফিল করতে পারবে, তোমাকে সে উপস্থিতি বুঝিয়ে দেবে, তোমাকে কিছু বলতে হবে না, সে তোমাকে ঠিক বুঝিয়ে দেবেই দেবে। তার ইন্টেনশন যদি অন্যরকম হয়, হিংসাত্মক হয়, তাহলে এই রকমের মতো হবে, সানিয়া দিদির মতো শরীরের ভিতরে যাবে এবং নিজেকে বোঝানোর চেষ্টা করবে। আসলে হয়তো সানিয়া দিদি যেহেতু ডকুমেন্টারি করে, সেহেতু এই আত্মা বুঝে গেছিল যে একে দিয়ে সত্যিটা বলানো করাবে, হয়তো এটাই ছিল, সানিয়া এটাই বলছে দিদিভাই, এটাই হয়তো ছিল যে আমার দিদির থ্রুতে ওই মানে ওই অপরাধীদের ধরিয়ে দেবে, এই ব্যাপারটা। সে তো নিজে কিছু করতে পারবে না,
তার একটা জারিয়া চাই, তার একটা কানেকশান চাই, কারোর মধ্যে সে যাবে, একটা কমিউনিকেশন, কর্ড অফ কমিউনিকেশন চাই, যার সাথে সে মানে জিনিসটাকে নিজে বোঝানোর চেষ্টা করবে। এটা কিন্তু হয় অবশ্যই, কারণ আত্মার কিন্তু কোনো অবয়ব নেই, কোনো দেহ নেই। সে কোনো দেহ পেলে তবে সে তার থ্রুতে বলবে, আদারওয়াইজ সে কিন্তু বোঝাতে পারবে না, সে তার উপস্থিতি বোঝাতে পারবে, তোমাকে বুঝিয়ে দেবে কোনো রকমভাবে। কোনো পচা গন্ধ, খারাপ গন্ধ, মানে একটা ব্যাড স্মেল, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত জায়গাটা গরম, মানে এইরকম অনেক কিছু ভাইবস থাকে। সে হেঁটে যাচ্ছে, একটা আওয়াজ, তার উপস্থিতি তুমি বুঝতে পারবে, আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না। তো এটাই হচ্ছে ঘটনা। তো এগুলোকে হেলাচেদ্দা না করে প্লিজ সকলে বিশ্বাস করতে শেখো। তর্কে মানে কথাতেই বলে যে তুমি যদি তর্ক করতে যাও তাহলে অনেক দূর যাবে, কারণ বিশ্বাসে সবসময় বস্তু মেলায়, তর্কে তো বহুদূর পর্যন্ত চলে যায়। তাই তর্ক না করে এগুলোর উপর বিশ্বাস রাখতে হয়। তো চলো বন্ধুরা, যদি তোমাদের ভিডিও মানে আজকের ভিডিওটা, আজকের এই ঘটনাটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর তোমাদের যদি এরকম সত্যি ঘটনা জানা থাকে প্লিজ তোমরা আমার সাথে শেয়ার করো, আমি অবশ্যই আমার চ্যানেলে তুলে ধরবো তোমাদের ঘটনা। আমার চ্যানেলে, এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, আমার মেল আইডিতে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই আমার ফোন নাম্বার দিয়ে দেবো, তারপর আমার সাথে কথা বলেও তোমরা সব কিছু জানাতে পারো। চলো সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে এরকম আর একটা ভয়ঙ্কর হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে, আবার একটা নতুন বিষয়ে। টাটা, ভালো থেকো।